রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাগ সম্পর্কে কিছু তথ্য। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তর রাজনৈতিক পট পরিবর্তনের কাহিনী নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাগ। স্বাধীনতা যুদ্ধ বিষয়ক এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জসিম আহমেদ। আগামী 17 থেকে 22 মে অনুষ্ঠেয় ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এটি। উৎসবের 70তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন? জি, আমরাও সবাই ভালো আছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। এখন তো স্বাধীনতার মাস, আমরা সবসময় বলি মার্চকে। তো এইরকম একটি উপলক্ষের আগে আপনাকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে। তো এই যে আর কিছুদিন পরেই হচ্ছে 25শে মার্চ, সেই ভয়ালো কালরাত্রি, সেই দিনটি আসবে এবং আমি জানি আপনি সেই সময়ে যে রাজারবাগ পুলিশ লাইনে যে পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল সেই দলে আপনি ছিলেন। তো আপনার কাছ থেকেই আজকে সেই ঘটনাটা আমরা জানতে চাই আসলে। তো 25শে মার্চ রাজারবাগে কালো রাত্রি, এটা সবাই জানার অপেক্ষা রাখে না। বর্ণনা তো অনেকবারই দিয়েছি, কিন্তু 25শে মার্চ সেই ভয়াল রাত্রি, ভয়ালেই তার কাহিনী। জি জি, সেই ভয়াল, অনেক ধরনের ভয়াল ওদিন আমরা উপলব্ধি করতে পারছি। তো যা হোক, ওদেরকে আমরা প্রতিরোধ করতে পারছি, এটাই আমাদের সার্থকতা এখন বুঝতেছি। তো 25শে মার্চে আমি এখানে কর্মরত ছিলাম। আমি 1968 সালে পুলিশ বাহিনীতে যোগদান করি। তো চাকরি 1-1.5 বছর 2 বছর হওয়ার পরে আমার এই 25শে মার্চ আমার ভাগ্যে আসে। তখন আমরা যা হোক আমরা মানে দিক দিগান্তর না দেখে কোনো কিছু আমরা কোনো প্রস্তুতি তেমন ভাবে নিতে পারি না। আপনারা এই বিষয়টি সম্পর্কে তথ্য জানলেন কবে? তথ্যটা আমরার মধ্যে মানে বিকাল থেকে আমাদের মধ্যে সব ফোর্সের মধ্যে একটা মানে উত্তেজনা চলছে, একটা উত্তেজনা 7ই মার্চের পর থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে। অস্থিতিশীল একটা পরিস্থিতি তো তখন বিরাজমান ছিল। হ্যাঁ, অনেক কিছু ঘটছে এর মধ্যে। 25শে মার্চের আগে যেরকম আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ কিন্তু তখন আমি মিটিং ডিউটিরত ছিলাম। এই যে টিকিয়া ইয়াহিয়া খান ওরা যে মিটিংটা করলো বঙ্গবন্ধুর সাথে, ওই বঙ্গবন্ধুর ওই ডিউটিতে আমি ওই কর্মরত ছিলাম। 21, 22, 23 তারিখ মিটিং হলো। ওই মিটিংয়ে কোনো সুরাহা হলো না হওয়াতে তখন 24 তারিখে অফ গেল, আর মিটিং হলো না। 25 তারিখে আমাদের উপরে এই কালো রাত্র চলে আসে। কারণ আমরা দুপুর থেকেই আমরা তেমন কোনো একটা সারা শব্দ পাচ্ছিলাম না, কি হবে কি হতে পারে। তো সব ফোর্সের মধ্যে একটু কানাঘুষা হইতেছিল, কিন্তু আমরা এটাও জানতে পারছিলাম আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তখনকার সময়, এসপি সাহেব ছিলেন, জেলা এসপি ছিলেন, সিটি এসপি ছিলেন, আইজি সাহেব ছিলেন, এডিশনাল আইজি সাহেব ছিলেন। তো ওনাদের মধ্যে আমরা যেটুকু জানতে পারছি আর কি, তৎক্ষণাৎ আমাদের ফোর্সের যেটুকু জানা সম্ভব তা আমরা জানতে পারছিলাম যে আর্মিরা আমাদের এই ফোর্সগুলি, আমাদের পুলিশ লাইনের যে ফোর্সের যে হাতিয়ার, পুলিশ বাহিনীর যে হাতিয়ারগুলি দেওয়ার জন্য খুব প্রেরণ করা করছে তাদেরকে অনেকভাবে হুমকি ধমকি করা হইতেছে, এরকম ধরনের রিকোয়েস্টও করছে প্রথম অবস্থা। তখন আমাদের অফিসাররা এগুলি দিতে চান নাই, যে আমাদের সাধারণ হাতিয়ার বলতে তো আমাদের শুধু 303, তো আমাদের ন্যূনতম একটা বাহিনী, এই বাহিনীর থেকে হাতিয়ারগুলি ক্লোজ করা হয় তাহলে ফোর্সের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হবে, এই ধরনের বোঝানোর চেষ্টা করছেন তারা, কিন্তু তারা কিছুতেই বুঝেন নাই। বিডিআর যে ছিলেন ওনাদেরকে একই ধরনের হুমকি ধমকি করছেন, কিন্তু আমরা হাতিয়ার আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হস্তান্তর করেননি। তো এই অবস্থার ভিতরে 23-24 তারিখ চলে গেল। 25 তারিখে আমরা বিকাল থেকে দেখলাম যে না, সরকারি অনেক ডিউটি আমাদের হচ্ছে না, সবাই আমরা একত্রিত আছি একই জায়গায়, একটা থমথমে পরিবেশ। এই দেখতে দেখতে বিকাল হয়ে যায়। বিকাল হওয়ার পরে আমি ওই শহীদবাগের যে পাশে দিয়ে যে গেটটা, যেটা মাজার গেট, ওইখানে আমি গেলাম আমার সঙ্গীও 4-5 জন আমার সাথে। ওইখানে গিয়ে হ্যাঁ, আমার সহকর্মী আরো 8-10 জন আমার সাথে। আমরা তখন ছোটাছুটি করতেছিলাম কার সাথে কি বুদ্ধি করব, কি বলবো কি বলবো না, কি শুনবো কি শুনবো না, আমরা উত্তেজনার ভিতরে। আমাদের হাতিয়ার তো তখন আমাদের হাতে নাই। তখন আমরা এই দেখতে দেখতে বিকাল গড়ায় যায়। তখন শহীদবাগের সামনে দেখলাম যে অনেকগুলি ছাত্র সংগঠন ভার্সিটি থেকে আসছে, তারপরে অত্র এলাকার শহীদবাগ, মালিবাগ এইসব অঞ্চলের অনেক ছাত্র সংগঠন যারা আছে, যুবক যারা আছে, তখন সবই তারা মালিবাগ, শান্তিনগর, রাজারবাগের গেটের সামনে অনেক বড় বড় ব্যারিকেড করতেছে। তা আমি আর ওটার মধ্যে আর জয়েন করি, যেহেতু পাবলিক তারা করতেছে। আমাদেরকে করণীয় যেটা, আমরা ভিতরে চলে আসি সবাই, আইসা আমরা খোঁজাখুঁজি করতে থাকি যে সন্ধ্যা হয়ে গেল,
এখন আমাদের উপায় কি? কেউ কিছু বলছেও না। বাঙালি অবাঙালি আমাদের যে ফোর্সে চালানোর দায়িত্ব যারা ছিলেন ওনারাও আমরা তাদেরকে পাচ্ছি না। তখন আমরা খোঁজা শুরু করলাম যে আমরা কি করব, আমরা তো পালাইতে পারবো না কোথাও, আমরা গুন্ডিভূত একটা ফোর্স, আমরা ঢাকা শহরে কার কাছে যাব? তখন আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরাই ডিসিশন নিতে বাধ্য হইলাম যে আমাদের যদি কিছু করতে হয়, আমাদের যদি কিছু ফেস করতে হয় আমাদের হাতিয়ার লাগবে। তখন আমরা হাতিয়ারের চিন্তায় আমরা ব্যস্ত হয়ে গেলাম। আমরা সেটা শুনবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তৌসিফা নাম। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আমি আপু নাম ভাইয়া। ও আচ্ছা ভাইয়া, সরি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ। আচ্ছা, এখন তুমি ঝটপট বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে তাহলে প্রশ্ন করছি আমাদের বন্ধুকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মাড ফেস্টিভ্যাল বা কাদা ছোড়াছুড়ি কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব? অপশনগুলো হচ্ছে অপশন ক জাপান, অপশন খ অস্ট্রিয়া, অপশন গ দক্ষিণ কোরিয়া। ঝটপট বলতে হবে। অপশন গ দক্ষিণ কোরিয়া। অপশন গ দক্ষিণ কোরিয়া নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 11 জানুয়ারি 2017 প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করা হয় বাংলাদেশের কোন স্থানকে? অপশন ক টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, অপশন খ মধ্যপাড়া, দিনাজপুর, অপশন গ জাফলং, সিলেট। সুনামগঞ্জ ক। অপশন ক টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ জাফলং, সিলেট। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, আমি চম্পা। কেমন আছো চম্পা? ভালো। চম্পা কোন ক্লাসে পড়ছো? 8 এ। ক্লাস 8 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা জানা। ঠিক আছে, তোমাকেও জানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পোস্টমাস্টার 71 এর পরিচালক কে? অপশন ক আবির খান, অপশন খ তানভীর মোকাম্মেল, অপশন গ তারেক মাসুদ। ঝটপট বলতে হবে। আবির খান। অপশন ক আবির খান নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বর্তমানে বন্ধ থাকা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী যৌথ শিল্পাঞ্চলটির নাম কি? অপশন ক জিয়ানসিং, অপশন খ মাতুমাস, অপশন গ কায়সাং। দ্রুত বলতে হবে। অপশন গ কায়সাং নিলাম, এবং তোমার উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, তোমাকে তাহলে তৃতীয় প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? অপশন ক 9 মিনিট, অপশন খ 8.32 মিনিট, অপশন গ 7.50 মিনিট। অপশন ক 8.32 মিনিট। অপশন খ 8.32 মিনিট নিলাম, এবং তোমার এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য, এবং সেই সাথে আজকের মতো জানা অজানা বিভাগটি শেষ হচ্ছে। আমরা আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে আপনারা তখন সিদ্ধান্ত নিলেন যে আপনাদের অস্ত্র দরকার, এবং সেই অস্ত্রটা কিভাবে সম্ভব? অস্ত্রটা পাইতে গিয়ে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হইতেছে। আমরা মনে করেন যে 10 জন 5 জন ওই ক্যান্টিনে, মেসে, মাঠে, তারপরে রুলকোল শেটে, ঘেটে আমরা বিভিন্নভাবে এরকম 10 জন 20 জন করে শুধু সলা পরামর্শই করছি আমাদের কি করণীয়, কিভাবে পাওয়া যায়। তখন সবার মধ্যে জানা আছে যে আড়াই বলতে আমাদের একজন অফিসার থাকতেন, আড়াই। তো ওনার কাছে ম্যাগজিন কার্ডের চাবি থাকতো। তখন আমরা সবাই মিলে ওনাকে খোঁজা করা শুরু করলাম। এদিকে গেল কয়েকজন, আরেকজন আছে যে ম্যাগজিনটা খুলে দেয়, ওনারাও আমরা খুঁজতেছিলাম। আচ্ছা, তো খোঁজার পর্যায়ে পরে যার কাছে চাবি ছিল ওনাকে অনেক রাত্র প্রায় 8টার দিকে ওনাকে পাওয়া গেল। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে সেই যে 25শে মার্চের কাল রাত্রির যে হামলাটা ছিল সেটা বিষয়ক আপনারা একটা প্রতিরোধ বাহিনী করে তুলেছিলেন। তো তখনই আপনি বলছিলেন যে আপনারা অস্ত্রাগারের যে চাবি সেটাও আপনাদের কাছে ছিল না, এবং সেই চাবিটি আপনারা জোগাড় করলেন। তারপরের ঘটনাটা। আচ্ছা, যখন চাবিটা আমরা গেটের মধ্যে অনেক ফোর্সের কাছেই এটা খবর হয়ে যায় যে আমরা পেয়ে গেছি, তখন গেটে অনেক ফোর্স ছিল। জি জি। তো গেটের সামনেই আছিল মনে করেন একটা অনেক বড় ব্যারিকেড করছে, সেখানে কয়েকশো ফুট মানে সাধারণ মানুষ, আচ্ছা আচ্ছা, ছাত্র সংগঠন।
তারা ওর মধ্যে মানে খুব একটা আনন্দ ফুর্তি এনে চিল্লাচিল্লি করতেছিল। তো আমি তখন ছিলাম ম্যাগজিন ঘাটে, যেখানে মেইন ম্যাগজিন ঘাটটা। তো ম্যাগজিন ঘাটে একজন ঘাটের একজন ম্যাগজিনের দায়িত্বে একজন হাবিলদার থাকে। আমি ওনার পিছনে দাঁড়া, তো আমি দেখতেছি যে গেট থেকে আসতেছে ওরা, হল্লা চিল্লা করে মিছিল আকারে আসতেছে, পাবলিক পুলিশ সব মিলে গেছে, ওইরকম করে দৌড়ায় আসতেছে খুব খুশিতে। তো এর মধ্যে আমি শুনলাম যে একটা ম্যাগজিন ঘাটে একটা টেলিফোন ছিল, টেলিফোনটা বাজার পরে ওই ম্যাগজিন যে গার্ড ছিল উনি ওঠার পরে বলতেছে তেজগাঁও থানার থেকে টেলিফোনটা আসছে। তেজগাঁও থানা থেকে বলতেছে মেসেজটা যে আমি ডিউটি অফিসার, আমি অমুক বলছি, আমাদের থানার সামনে 200 থেকে 250 গাড়ি শহরের দিকে ঢুকছে, ওরা অস্ত্রশস্ত্র সজ্জিত, তাদের উদ্দেশ্য কি, কোথায় কি ঘটাবে আমরা বলতে পারবো না, কিন্তু আপনি মেসেজটা লেখেন, খুব জরুরি ভিত্তিতে মেসেজটা লেখেন। তখন ওই কাঠফিন কারণ এরপর দেখা যাবে হয়তো যোগাযোগও সম্ভব হবে না। তখন ওনার যে কথাটা সেটাই বলে ফেলাইলো যে আপনারা তাড়াতাড়ি মেসেজটা লিখে যাদেরকে জানানোর দরকার, ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের আছে তাদেরকে জানায় দেন। বললো যে আমরা যা দেখলাম আমরা এটুকু দিলাম, এরপরে আমরা কোনো সংবাদ দিতে পারবো বলে মনে হয় না, তা আপনারা বুঝে ব্যবস্থা নেন। এই কথা বললে টেলিফোনটা ছেড়ে দেয়। তখন আমাদের মধ্যে তো উত্তেজনাটা আরো তীব্রতর হয়ে ওঠে। এর মধ্যে চাবিটা চলে আসে গেটের থেকে, আসার পরে এখানে একটা ঘন্টি আছিল, পাগলা ঘন্টি, ওইটা বাজাইতে শুরু করলো, এমার্জেন্সি ঘন্টি যেটা থাকে, তো ওইটা বাজানো শুরু করলো। সব ফোর্স একসাথে হয়ে গেল। দেখা গেল বাহিরের সাধারণ মানুষও অনেক ঢুকে গেছে পুলিশ লাইনের ভিতরে, যতগুলি পুলিশ এতগুলি পাবে। এই অবস্থার মধ্যে আমরা যে ম্যাগজিন কার্ড খুলে দেয় ওনাকেও পাওয়া গেল। উনি আইসার দেরি করলেন না, উনি আইসার সাথে সাথে ম্যাগজিন কার্ডগুলি খুলে দিলেন। আমরা সবাই হাতিয়ে নিয়ে গেলাম, পাবলিক পুলিশ সব মিলে আধা ঘন্টার ভিতরে পুরা রাইফেলগুলি আমরা সব এনতে ক্লিয়ার হয়ে গেল। তা আমি পোশাকে ছিলাম, যার জন্য আমি ফোর্সের লোক বাইরে যাই নাই। আমাদের সমবয়সী লোক তখন বেশি ছিল, আর বয়স কম ছিল। তখন আমার বয়স কত 24-25 হবে। আমার বয়সের ম্যাক্সিমাম লোক ছিল, 22 থেকে 26-এর মধ্যে ম্যাক্সিমাম। আর যারা বাহিরের লোক তারা একটু বয়স্ক লোক ছিল, তারা অনেকে বাইরে চলে গেছেন। আমরা তো আর বাইরে চিনিও না, যাইতেও পারবো না। আমরা পুলিশ লাইনের ভিতরেই মানে একসাথে একত্রিত থাকার চিন্তা করছি। তখন কেউ ব্যারাকে পজিশন নিচ্ছে, মানে কেউ ওই ক্যান্টিনের ছাদের উপরে পজিশন নিচ্ছে, কেউ টিন শেডে ব্যারাকে ওইখানে পজিশন নিচ্ছে। তারপরে আপনার বিভিন্ন জায়গায়, যেখানে বিল্ডিং এর উপরে আমি ছিলাম, মেইন গেটের মধ্যে পজিশন নিয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাইছে। আর হ্যাঁ, আবার কিছু পুলিশের লোক বাইরে চলে গেছে পাবলিকের সাথে। তখন বাহির থেকে আবার ওরা একটা প্রতিরোধ করছে, যেরকম রেড স্টার হোটেল ছিল শহীদবাগ, মালিবাগে এই অবস্থা ছিল, শান্তিনগর আর মালিবাগ থেকে দুই দিক থেকে ওরা পাবলিক আর পুলিশে মিলিতভাবে আর্মির উপরে অ্যাটাকটা করছে। তারপর পুলিশ লাইন থেকে আমরা তো শুরু করছি। তখন যখন আমরা এখান থেকে মনে করেন হাতিয়ারগুলি পাওয়া যায়, সবাই পজিশনে আসি, তখন এরকম অবস্থা চলতে থাকে, কোনো নীরব নিস্তব্ধ হয়ে যায়। তখন প্রায় 10টা বাজে। আমি ছাদের উপরে একাই ছিলাম, আমার ডাইনে বাঁয়ে 2 জন ছিল, একজন অসুস্থ আর একজন দাঁড়াইয়া ছিল হাতিয়ার ছাড়া। সে কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। আমি ছিলাম, যখন গুলিটা শুরু হয় তখন 11টা বাজে। কিন্তু এর আগের যে দৃশ্যটা, আমি ছাদের উপর থেকে ঢাকা শহর তখন দেখা কোনো ব্যাপার ছিল না, সবাই দেখা যেত। তা আমি সব দেখলাম যে কোথাও কোনো লাইট জ্বলতেছিল না। তারপরে যতগুলি সরকারি সাইরেন আছে, যতগুলি সরকারি প্রতিষ্ঠানের উপরে সাইরেন থাকতো, সাইরেন বাজতো এমার্জেন্সিতে, সবগুলি সাইরেন বাজতেছিল আর গুড গুড করতেছিল আমদারগুলি। এর মধ্যেই দেখতে দেখতে 11টা বাজলো। ওই সময় তারা ওপেন ফায়ারটা করলো পুলিশ লাইনের উপরে। পুলিশ লাইনের উপরে ফায়ার শুরু করলো, তার একই সাথে ইউনিভার্সিটি এলাকায়, 2 জায়গার মধ্যে এট এ টাইম শুরু করছে। তখন আমি উপরে আর টিকতে পারিনি, তখন একটু পিছনে আইসা আমি একটা জায়গায় পজিশনে গেলাম। আমরা বাকি ঘটনা শুনবো, একজন বন্ধুর সাথে কথা বলে নি। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, কে বলছো? খুশবু। কেমন আছো খুশবু? একটু আপু ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। খুশবু কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ আছি। ক্লাস 9 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। ছোটদের পার্লামেন্ট থেকে খুশবুকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলা অঞ্চলের প্রথম পার্লামেন্ট বঙ্গীয় আইনসভায় বাঙালি সদস্য কতজন ছিল? অপশন ক 12 জন, অপশন খ 10 জন, অপশন গ 4 জন। আপু উত্তর গ 4 জন। অপশন গ 4 জন নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক।
অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ভারতীয় আইনসভায় উচ্চকক্ষের কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত? অপশন ক 10 জন, অপশন খ 12 জন, অপশন গ 20 জন। আপু উত্তর ক 10 জন। অপশন ক 10 জন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 12 জন। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যালো, আমি মিম। কেমন আছো? ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো বন্ধু? ক্লাস 9। ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে তাহলে আমাদের বন্ধুকে প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, ঈশ্বর আমাদের সফলতা চান না, তিনি চান আমরা যেন চেষ্টা করি। বিখ্যাত এই উক্তিটি কার? অপশন ক মাদার তেরেসা, অপশন খ সুইফট, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ক মাদার তেরেসা। অপশন ক মাদার তেরেসা নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে শুরু করা। কার উক্তি এটি? অপশন খ থিওডর রুজভেল্ট, অপশন গ মার্ক টুয়েন, অপশন গ ফিওদর দস্তয়েভস্কি। দ্রুত বলতে হবে। অপশন খ মার্ক টুয়েন। অপশন খ মার্ক টুয়েন নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে, আমি তাকে করুণা করি যে প্রতিদিন মাখন খায় অথচ বই পড়ে না। কার উক্তি এটি? অপশন ক আলবার্ট আইনস্টাইন, অপশন খ এরিস্টটল, অপশন গ মাসহুড। দ্রুত বলতে হবে। অপশন গ মাসহুড। অপশন গ মাসহুড নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আবার আপনার কাছে ফিরছি। আপনি বললেন যে সেই সময় যে ছাদ থেকে আপনি নেমে চলে আসলেন, তারপরে না, ছাদ থেকে নামি এসে উপরেই ছিলাম, আমি সামনে ছিলাম। আমি মধ্যের দিকে চলে আসলাম, আইসা আমার একটা আরে গেলাম, যেটা নিয়ে আমি গুলির থেকে বাঁচতে পারবো এমন একটা জায়গায় গিয়ে আমি পজিশনে যাই। তারপরে গুলি চলতে থাকে ভোর 5টা পর্যন্ত। তখন রাত্রে যখন 2:30-3টা বাজে, তখন ওরা ভিতরে ঢুকতে পারে না। ওই যে বাহির থেকে পুলিশ পাবলিক মিলে ওদেরকে যে ফায়ারটা করছে, তখন সেখানে তাদের কোনো লোক মারা যায়, বিশেষ করে শান্তিনগর আর শহীদবাগে। আমাদের তো চলতেই আছে, তখন ওরা ভিতরে ঢুকতে পারে না। তখন তারা প্রায় 3টার দিকে রাত্র আমাদের যে ব্যারাক ছিল, 4টা ব্যারাক, একই সাথে ব্যারাকগুলির মধ্যে আগুন ধরায় দিচ্ছে। আগুন ধরায় তো দাউ দাউ করে জ্বলতেছে একই সাথে। তো এই ব্যারাকে যে লোক ছিল, প্রায় 500-600 মতো লোক ছিল। এই লোকগুলি যখন কেউ বাইরের দিকে চলে গেছে, কেউ ভিতরের দিকে আসছে, আর 2-4 জন মারা গেছে, পুড়েও মারা গেছে। অনেক প্রকাণ্ড প্রকাণ্ড ঘরগুলি ছিল। তো এইখানে আমাদের অনেক ফোর্স মারা গেছে, যেটা আমি সচক্ষে আর দেখা সম্ভব হয় না, যেহেতু আমি ওইটা ছিল পূর্ব পাশে, আমি ছিলাম বিল্ডিং এর সম্পূর্ণ পশ্চিম পাশে। তো যাই হোক, তারপরে এই অবস্থার রাত্র আমার আজান পড়লো। আজান পড়ার পরে ওরা একটু ক্ষান্ত হয়। ক্ষান্ত হওয়ার পরে আজানের থাকা অবস্থায় আবার শুরু করে। হ্যালো, কে বলছো? আপু আমি নাবিলা বলছি। কেমন আছো? জি আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। বন্ধু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, ছবির এই বিখ্যাত চিত্রকর্মের নাম মোনালিসা। বলতে হবে বর্তমানে এটি কোন জাদুঘরে সংরক্ষিত আছে? অপশন ক ব্রিটিশ জাদুঘর, অপশন খ মাদাম তুসো জাদুঘর, অপশন ক লুভর জাদুঘর। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। খ মাদাম তুসো জাদুঘর। অপশন খ মাদাম তুসো জাদুঘর নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ লুভর জাদুঘর। আবার আপনার কাছে ফিরছি। আমরা তো শুনছিলাম আপনার কাছে যে আপনি যখন পুলিশ বাহিনীর সদস্য ছিলেন সেই সময়, তখন আপনারা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই ভয়ানক কাল রাত্রিতে। চমৎকার একটি ঘটনা, আসলে লোমহর্ষক একটি ঘটনা যদি বলি সঠিকভাবে, এটাই বলা যা উচিত। তো এরপরও আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনি হচ্ছেন ব্যক্তিগত জীবনে আপনি সঙ্গীত শিল্পীও, আপনি গানও করেন, সেটা নিজের ভালো লাগার জন্যই গান করেন। আমরা তো খুবই কঠিন একটি ঘটনা শুনছিলাম, সেখান থেকে বের হয়ে এসে যদি আমরা একটু একটা গান শুনতে পারি আপনার কাছ থেকে। আমার চাকরির জীবনটা এরকমই গেছে যে এত কিছু ব্যাকুলতার ভিতর দিয়েও আমি সঙ্গীতটা দিয়ে রাখতে এবং এক সময় তো আপনি বেতার এবং বাংলাদেশ টেলিভিশনেও গান করেছেন। হ্যাঁ, কিছুদিন গেছি। জি, তো আজকে একটা গান শুনি, একটু ছোট করে যদি আমরা একটু গান শুনি। এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়ায়াছেন সাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়ায়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কাছে গানটি শুনে। তো আবার আমরা আপনার যে জীবনের যে ঘটনা সেখানেই ফিরছি। তো সেই তো গেল 25 মার্চের কালরাত্রির ঘটনা, আপনাদের প্রতিরোধ শেষ হলো এবং এরপর তো আপনি মুক্তিযুদ্ধেও যোগদান করেন, আপনি সেক্টর 3-এ ছিলেন। একটু শেষ করে নিলে, আমি যখন বিল্ডিং এর ছাদে ছিলাম তখন রাত্র 4টা 5টার পরে যখন আজান পড়ার পরে গুলি বন্ধ হয়, তখন সভাপতি আমরা নামার জন্য উপরে যারা ছিলাম বা বিভিন্ন জায়গায় যারা অরক্ষিত অবস্থায় ছিলাম সবই আমরা বাঁচার চেষ্টা করছি। তখন আমি নিচে নামি, আমি ফুল পোশাকে আমার হাতিয়ার সহ আমি ম্যাগজিন ঘাটে নামতে হয়। আচ্ছা, তো নামার পথে আমি ব্যারাকের মধ্যে কোনো লাশ পাই নাই, তবে আমি ছোটাছুটি করতে দেখছি ওরা পালাচ্ছে, কেউ বাইর হচ্ছে এই অবস্থায়। আমি যখন ছাদে ছিলাম সেখানে আমার সাথে অনেক লোক ছিল লুকায়িত অবস্থায়, আমি আলাদা এক জায়গায় ছিলাম। ওরা আমি ডাকাটাকি করলাম, চলো আমরা নামি। তো ওরা পরবর্তীতে হয়তো নামছে, আমি নিচে চলে যাই। নিচে গিয়ে আমি 5-6টা লাশ দেখতে পাই, ডাইনে বায়ে পড়ে আছে ছড়ায় ছিটায় দূরে। আরেকজন জীবিত পাই, তার নাম বাচ্চু ছিল, তার বাড়ি কুমিল্লা। সে আমাকে দেখে খুব কান্দাকাটি শুরু করলো। আমি বলি কান্দাকাটি করে লাভ নাই, তোর তো পোশাক নাই, আমি পোশাক নিয়ে বিপদে আছি, চল আমরা কিভাবে বাইরে হওয়া যায় সেই চিন্তা করি। তখন সকাল হয়ে যাচ্ছে, ওরাও ঢুকার প্রিপারেশনে আছে, সব গেটের মধ্যে ওরা জমায়েত হয়েছে, ওরা গুলি বন্ধ করছে, কিন্তু এখন পুলিশ লাইনে ঢুকবে, দায়িত্ব নিবে। এইটুকু সময়ের মধ্যে আমার ভাগ্যটা ভালো ছিল, যার জন্য ওইখানে ম্যাগজিন গাড়ির যে পাশে ছিল অনেক কঠিন তারের বেড়া, এটা অনেক কষ্টে আমরা অনেক ছিঁড়ার পরেও আমাদের অনেক শরীর কেটে টেটে আমাদের বাইরে হয়েছে। তো আমরা দুইজন এদিক দিয়ে বাইরে হয়ে গিয়ে আরেকটা জায়গার মধ্যে গেছি 10-15 জন একটা গর্তের ভিতরে। সেখান থেকে যখন গর্তের মধ্যে গেলাম, গর্তের ভিতরে দেখতেছি যে গেটে ওরা পরিষ্কার দেখা যাচ্ছে আমাদেরকে। তা আমি পোশাক পরা, আমার সবচেয়ে বেশি ভয়টা ছিল। তখন আমি ওদেরকে বললাম যে ওইখানে আর দাঁড়ায় থেকে লাভ নাই, পশ্চিম দিকে আমার পিছে রওনা হোক। আমি সবার আগে রওনা দিলাম। আমাদের যে ইয়ে আছে মানে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের হ্যাঙ্গারের নিচে দিয়ে একটা রাস্তা আছে। তা আমি পশ্চিম দিক দিয়ে আমি চামিলিবাগের দিকে গিয়ে ডাক্তার ফরিদার বাড়ির সামনের বাড়িতে আমি ওখানে গিয়ে ঢুকলাম। তখন সকাল হয়ে যায়, আমার আর ধরতে পারে নাই। আমার সঙ্গীও যারা ছিল প্রায় 200-র মতো অ্যারেস্ট হয়ে যায় ওইখানে। ওরা অনেক টর্চারিং করছে, মারধর করছে, কিন্তু আমি আর ভাগ্যক্রমে ওইখানে বাইরে চলে যাওয়াতে আমার আর ধরতে পারে নাই। কিন্তু আমি ওইখান থেকে 1টা বাজে আবার আমি চামিলিবাগ দিয়ে আমি আমিনবাগ দিয়ে বাইরে হয়ে আমি মগবাজার চলে যাই। ওইখানে দুপুরের 4টার দিকে আমি ওইখানে চলে যাই অনেক কৌশলে। ওইখানে গিয়ে তারপর আমি রাত্র যাপন করি। ওইখানে একটা কলোনি ছিল, ইস্পাহানি কলোনি, ডিপেলেস হোটেলের পিছনে। ওইখানে আমার ওরা অনেক যত্ন করলো, আমার ধোয়া টোয়া দিল, গরম পানি করে দিল, মুরগি পাক করে আমাদেরকে খাওয়াইলো। তো আমি বেধার একটা ঘুম দিলাম। ঘুরে উঠে আবার আমি টেলিভিশন সেন্টারের যে মেন রুট, এই রুট দিয়ে কাঁচা রুট ছিল, তখন আমি এই দিকটা সোজা আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তখন গিয়ে আমি কাপাসিয়া থানায় আমি রাত্র 2টার সময় এখানে হাজির হই। তারপরে নদী অতিক্রম করি। তারপরে গিয়ে যে সুহেল তাজ ছিলেন, আমাদের হোম মিনিস্টার ছিলেন, ওনাদের বাড়ি থেকে আমি আশ্রয় নিই রাত্র 2:30-3টার দিকে। ওইখানে রাত্র যাপন করি। পরের দিন সকালে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখলাম আমার বাসার মধ্যে শরণার্থী, মানে এই যে ঢাকার থেকে মানুষ যাচ্ছে, বৃদ্ধ মানুষ, হাত পাও সমস্যা, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, বাচ্চা। আমার বাসার মধ্যে প্রায় 100-র মতো মানুষ। তো বাসায় আমার আর থাকা সম্ভব হয় না। তখন আমাদের আর একটা ছোট্ট বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়ে আমি কয়েকদিন থাকলাম। 1 সপ্তাহ থাকার পরে দেখা গেল যে আমি একটু আওয়াজ পাইছি যে আমাদের মতো এরকম অস্ত্র সজ্জিত একটা বাহিনী আছে। কোন জায়গায় আছে? এটা মনোহরদী থানায় রামপুর গ্রামে একটা হিন্দু বাড়িতে আশ্রয় নিছে ওরা। যদুপুর থেকে ওরা এখান থেকে হাতিয়ার সহ, আমরা যেরকম হাতিয়ার ছাড়া গেছি, ওরা হাতিয়ার সহ সশস্ত্র হয়ে ওরা চলে গেছে ওইখানে। তা আমি আমার বাড়ির নিকটে থাকার কারণে আমি ওদের কাছে আমি খবর পাই, আমার সব পরিচিত মানুষ আশেপাশে।
আমি ওখানে যাই গিয়া দেখলাম যে ঠিকই ওদের কাছে 14টা মেশিন গান, আর সব হইলো ইপিআর এর লোক, আমি একটাই মাত্র পুলিশ। আমি ওদের সাথে বলে কই, আমি বললাম রাজারবাগতে আমি এই অবস্থা আসছে, আমি তোমাদের সাথে থাকবো, তোরা আমার সাদরে গ্রহণ করলো। তা আমি তাদের সাথে রইলাম প্রায় 3 মাস। থাকার পরে ওই জায়গায় 3 মাস যুদ্ধ করার পরে এই লোকগুলি ছিল বিভিন্ন জেলার, যেরকম কুষ্টিয়া, যশোর, রাজশাহী, কুমিল্লা, বরিশালের একজন ছিল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক। তখন ওরা বলতেছে যে আমরা 2-3 মাস হয়ে গেছে, তা আমাদের তো যাওয়ার দরকার, আমাদের তো বাপ মা কান্দাকাটি করতেছে। আপনারা তো 3 নম্বর সেক্টরে ছিলেন। আমরা 3 নম্বর, আমি প্রথম 3 নম্বর সেক্টর ছিলাম। তারপরে আমাদের যে লোকগুলি ছিল বিভিন্ন জায়গায় চলে যাইতে শুরু করলো, যার যার হাতিয়ার নিয়ে। আমি আবার হাতিয়ার ছাড়া হয়ে গেলাম। তখন আমি নদী পার হয়ে আমার নিজের এলাকায় চলে যাই, পাকুন্দিয়া থানায়। ওইখানে গিয়ে আমি যখন মুক্তিযুদ্ধ আসতে থাকে, ওদের বিভিন্ন জায়গার মধ্যে আমি 2 জায়গায় 3 জায়গায় ক্যাম্প করছি। যেরকম বুরুদিয়া নামক একটা জায়গা আছে, ওইখানে গিয়ে আমি একটা ছোট্ট ক্যাম্প করি কয়েকজনে মিলে। ওইখান থেকে আবার চলে যাই পবনখালীর বাজার, ওইখানে ছিলাম 1 মাসের মতো। তারপরে আমি চলে যাই হুসিন্দি স্কুল করে গিয়ে সেখানে শেষবারের মতো গাঁটি করি। সেখানে প্রায় আমি 2 মাস 3 মাস যুদ্ধ করার পরে আমি সেখানে একটা মেশিন গান উদ্ধার করতে সক্ষম। কোনো এক লোকের কাছ থেকে আমি একটা মেশিন গানের সন্ধান পাই, সেই মেশিন গানটা আমি সাথে করে নিয়ে এসে আমি 3 মাস রাখি মেশিন গানটা, গুলি ছিল না। তো এই মেশিন গান রাখার 3 মাস যুদ্ধের পরেই আবার দেশটা আমাদের স্বাধীন হয়ে যায়। তো সবচেয়ে মজার বিষয় হলো যে সারা বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের কিশোরগঞ্জ শহর কিন্তু 17ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। 16ই ডিসেম্বর আমার নিজের সাথের সঙ্গী 2 জন লোক মারা যায়, নিহত হয়। আমরা আর ওই দিন শহরে প্রবেশ করতে পারি নাই, ব্যাক করি। পরের দিনে আবার রাত্রে আমরা প্রিপারেশন নিয়ে আবার কিশোরগঞ্জের উপরে ঝাঁপায় পড়ি। তখন প্রায় 1500 রাজাকার ছিল এখানে, সব অন্যান্য থানার থেকে মাইরা ওইগুলির ওই জায়গায় আমরা এক জায়গা করছি। তারপরে আমরা ফিনিশিং এ ওদেরকে ধরছি। এবং সেদিন যে লোকগুলি আমাদের মারা গেল, আমাদের কালকে আমরা একসাথে আসলাম, ওর লাশ নিয়ে গেলাম, তারপরের দিন আমরা কি মনের অবস্থা ওদেরকে তো খুঁজে পাইছি। পাওয়ার পরে মনে করেন প্রায় 500-র মতো রাজাকার আমরা মেরে ফেলেছি ওই দিনে, 17 ডিসেম্বর। আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে আমার মেশিন গানটা আমি ডিসি অফিসে জমা দিয়ে আমি যথারীতি নামে সরকার যখন আমাকে আবার ডাকলেন যে আপনারা যথাস্থানে এসে যার যার কর্মস্থলে যোগদান করেন, আমি যথারীতি নিয়মে রাজারবাগে এসে 9 মাস যুদ্ধ করার পরে রাজারবাগে এসে আমি আবার জয়েন করে এই জীবনটা কাটাইলাম। তারপরে থেকে আমি সঙ্গীতে চলে আসলাম। আসলে আমরা একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনেক কিছু জানার থাকলেও আমরা আসলে স্বল্প পরিসরেই জানলাম, খুব ভালো লাগলো। আশা করছি আবারও কখনো সুযোগ হবে আপনার কাছ থেকে বিস্তারিত ঘটনা আমরা আরো জানতে পারবো। আপনাকে আমি আমাদের সকল দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই সাহসিকতার জন্য। আপনাদের কারণে আসলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এনটিভির আপনাকে এবং আপনার কুলাকুশলী যারা আছেন, আমার শ্রোতা বন্ধু যারা আছেন, সবাইকে আমার সালাম, অনেক ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া প্রার্থী। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।